ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি রাকিব। গতদিনকে তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্সের যে অ্যাপয়েন্টমেন্ট সিরিজের অ্যাপয়েন্টমেন্ট সিরিজটা কমপ্লিট করেছিলাম। আজকে তার সেকেন্ড পার্ট। আজকে পুরস্কার এবং সম্মান, বিগত এক বছরের পুরস্কার এবং সম্মান, এই জায়গাটা তোমাদের কভার করব। সাধারণত এসএসসি জিডি বলো বা আমাদের ডব্লিউপি কেপি যত রকম আমাদের রাজ্য সরকারের পরীক্ষা থেকে শুরু করে সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা আছে, সমস্ত পরীক্ষাগুলোতেই এই জায়গাগুলো থেকে কোশ্চেন ভীষণভাবে তোলে। তাই এই জায়গাটা আমি চেষ্টা করেছি যতটা সম্ভব হয়েছে টোটালটাই কভার করার। তো তোমরা ভিডিওটা স্কিপ করবে না এবং প্রথম থেকে লাস্ট পর্যন্ত আশা করি সবাই দেখবে, এবং সেই সঙ্গে পিডিএফটা তোমরা প্রত্যেকে কালেক্ট করে নেবে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে। আজকে তোমাদেরকে আরেকটা অ্যানাউন্সমেন্ট করে রাখছি যে আমাদের খুব সম্প্রতি হয়তো 2-1 দিনের ভিতরেই তোমরা অ্যাপসে সমস্ত আমাদের যত স্টাডি মেটেরিয়াল আসছে সব কিছু পেয়ে যাবে। তো এই অ্যাপসের লিঙ্কও আমি 2-1 দিনের ভিতরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সঙ্গে থেকো। চলো ভিডিওটা প্রথম থেকে দেখা শুরু করো। দেখো, প্রথমেই আছে গ্র্যামি পুরস্কার। আমার অ্যাকচুয়ালি ডিসেম্বর থেকে সাজিয়েছি এইভাবে যে লাস্ট জানুয়ারি থেকে অর্থাৎ 2025 সালের জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর 2024 সালের জানুয়ারি পর্যন্ত সমস্ত কিছু কমপ্লিট করা আছে। তাই জানুয়ারি থেকে পরপর পিছনের দিকে গেছি, জানুয়ারি, ডিসেম্বর, নভেম্বর, এইভাবে পরপর পিছনে গেছি প্রত্যেকটা। তাই চেষ্টা করো যে ভিডিওটা সেইভাবেই দেখার। চলো, গ্র্যামি পুরস্কার দেখো। প্রথম গ্র্যামি পুরস্কার দেখো, 2025 সালে গ্র্যামি পুরস্কারের জন্য ভারতের বিশিষ্ট সঙ্গীত সুরকার ও পরিবেশবিদ রিকি কেস আর একটাকে অনুষ্কা শঙ্কর মনোনীত হয়েছেন। এরা দেখো ভারতের, সেই কারণে গ্র্যামি পুরস্কারে এদের খুব ইম্পর্টেন্স আছে। রিকি কেস এবং অনুষ্কা শঙ্কর মনোনীত হয়েছেন। রিকি কেস মনোনীত হয়েছেন তার ব্রেক অফ ডাউন নামক অ্যালবামের জন্য, আর অনুষ্কা শঙ্কর মনোনীত হয়েছে কিসের জন্য? চ্যাপ্টার 2 হাউ ডার্ক ইট ইজ বিফোর ডাউন। ঠিক আছে, তাহলে এই দুটো অ্যালবামের নাম অবশ্যই তোমরা মনে রাখবে যে দুটো অ্যালবাম। একটা হচ্ছে ব্রেক অফ ডাউন, তোমাদের কোশ্চেন দিতে পারে যে ব্রেক অফ ডাউন কার অ্যালবাম, এবং যেটা চ্যাপ্টার 2 হাউ ডার্ক ইট ইজ বিফোর ডাউন, এই দুটো জায়গা থেকেই তোমাদের কোশ্চেন হতে পারে। আর তাছাড়া তো গ্র্যামি পুরস্কার কে পেয়েছে সেটা তো আছেই। চলো নেক্সট কোশ্চেন আসা যাক। ইন্দিরা গান্ধী পিস প্রাইজ। দেখো, ইন্দিরা গান্ধী পিস প্রাইজ 2024 সালের ইন্দিরা গান্ধী পিস প্রাইজের জন্য মনোনীত হলেন ভেরোনিকা মিচেল্লি বাসলেট জেরিয়া। পুরো নামটা একটু ভালোভাবে দেখবে। ভেরোনিকা মিচেল্লি বাসলেট জেরিয়া মানবাধিকার রক্ষা, শান্তি প্রতিষ্ঠা ও সংহতি প্রতিষ্ঠার ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। ইন্দিরা গান্ধী পিস প্রাইজ। চলো এবার নেক্সট কোশ্চেন আসা যাক। টাইম ম্যাগাজিন অ্যাওয়ার্ড। দেখো, টাইম ম্যাগাজিনের বিচারে পার্সন অফ দ্য ইয়ার কে হলো এবার? ডোনাল্ড ট্রাম্প। হলো ওয়ান লাইনার করে। ওপিসিডব্লিউ, দেখো ওপিসিডব্লিউ অ্যাওয়ার্ড অর্গানাইজেশন। আগে ওপিসিডব্লিউ ফুল ফর্মটা দেখো, অর্গানাইজেশন ফর দ্য, এই টাইপের যেসব এগুলো আছে সেগুলো তোমাদের মিসেলিনিয়াসে অনেক সময় মেন পরীক্ষাতে আসে। হ্যাঁ, শর্ট এ দিয়ে যে ওটা ফুল ফর্ম কি। দেখো, অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অফ কেমিক্যাল উইপেন্স, অর্থাৎ যে জৈবিক উইপেন্স যেগুলোকে আমরা বলি, অর্থাৎ যে অস্ত্র, জৈবিক যেসব অস্ত্র ব্যবহার আর কি, যেগুলোকে বলি আর কি, সেই সমস্ত অস্ত্র ব্যবহার থেকে সবাইকে, সমস্ত দেশকেই বিরত রাখার জন্য যে পুরস্কার দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে ভারতের ইন্ডিয়ান কেমিক্যাল কাউন্সিলকে, আইসিসি, ভারতের ইন্ডিয়ান কেমিক্যাল কাউন্সিলকে। এই কোশ্চেনটা সেই দিক থেকে ইম্পর্টেন্ট আছে। নেক্সট কোশ্চেন, 2024 সালের জামশেদজি টাটা অ্যাওয়ার্ডে ভূষিত করা হলো কাকে? কিরণ মজুমদার শাহু। নেক্সট, নাইজেরিয়ান ন্যাশনাল অ্যাওয়ার্ড। দেখো, নাইজেরিয়ার ন্যাশনাল অ্যাওয়ার্ড, এবার নাইজেরিয়ার দ্বিতীয় সর্বোচ্চ জাতীয় পুরস্কার গ্র্যান্ড কমান্ডার পুরস্কারটার নাম কি? দেখো, পুরস্কারটার নাম হচ্ছে গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ নাইজার। নাইজেরিয়ার আমাদের যেমন ভারতরত্ন আছে, সেরকম ওই দেশেরও ভারতরত্নর পরে যে দ্বিতীয় পুরস্কারটা আছে, ওদের যেমন হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড আছে, তার সেকেন্ড যে হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড সেটাকে বলা হচ্ছে গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ নাইজার। সম্মানে ভূষিত হলেনকে? ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেক্সট কোশ্চেন, মিস ইউনিভার্স।
মেক্সিকোতে অনুষ্ঠিত 73তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মিস ইউনিভার্স খেতাব, এটা খেতাব হয়ে গেছে, সরি, এটা খেতাব হবে, খেতাব জয় করেছেন ডেনমার্কের ভিক্টোরিয়া কেজারথিলভিগ। নামটা দেখে রাখো, ডেনমার্কের বাসিন্দা কোথাকার, ডেনমার্কের ভিক্টোরিয়া কেজারথিলভিগ। তো 73তম মিস ইউনিভার্স কে হচ্ছে ভিক্টোরিয়া কেজারথিলভিগ, তার উপনাম হচ্ছে হিউম্যান বারবি। আর ভারতের হয়ে প্রতিনিধিত্ব কে করেছেন, যদিও বা ও জিততে পারেনি সেটা পরের বিষয়, কিন্তু ভারতের হয়ে করেছে রিয়া সিংহ। চলো নেক্সট কোয়েশ্চেন, হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ফর ফিজি, ফিজির সর্বোচ্চ অসামরিক পুরস্কার অফিসার অফ দ্য অর্ডার অফ ফিজি আমাদের ভূষিত হয়েছেন কে, আমাদের ভারতবর্ষের রবিশঙ্কর, আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্কর। মনে থাকবে এটা, শ্রী শ্রী আধ্যাত্মিক রবিশঙ্কর। নেক্সট কোয়েশ্চেন, বুকার প্রাইজ, সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বুকার প্রাইজ ফর ফিকশন। দেখো, ব্রিটিশ লেখিকা সামান্তা হার্বে তার অরবিটাল নামক কল্পকাহিনীমূলক উপন্যাসের জন্য বুকার প্রাইজ ফর ফিকশন পুরস্কারে ভূষিত হয়েছেন। কিসের জন্য? অরবিটালের জন্য। সামান্তা হার্বে অরবিটাল নামক কল্পকাহিনীমূলকের জন্য পেয়েছে পুরস্কার। নেক্সট, ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার। দেখো, 2023 সালের নিরস্ত্রীকরণ এবং উন্নয়নের জন্য ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার প্রদান করা হয় বিশ্ববিখ্যাত পিয়ানোবাদক এবং কন্ডাক্টর ড্যানিয়েল বারেনবোইমকে। আলী আবু আওয়াদের, এই দুটো নাম অবশ্যই দেখে রাখবে। মানে প্যালেস্তানে যে শান্তির দূত হিসাবে যে গিয়েছেন তার নাম হচ্ছে আলু আবু আওয়াদার। তাহলে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার দুজনকে দেওয়া হয়েছে, একটা আছে ড্যানিয়েল বারেন আর একটা আছে আলী আবু আওয়াদের। সাখারভ পুরস্কার, দেখো, ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কারিনা এবং এডমন্ড গঞ্জালেস মুক্ত চিন্তার জন্য মর্যাদাপূর্ণ সাখারভ পুরস্কারে ভূষিত করা হয়েছে। তারপরে নোবেল পুরস্কার, দেখো নোবেল থেকে সব থেকে আমাদের বেশি কোশ্চেন থাকে, এবারও থাকবে। তো নোবেল পুরস্কার থেকে দেখো, আমি চেষ্টা করেছি যে নোবেল পুরস্কার থেকে যে কোশ্চেনগুলো আসে বা আসার মতো আছে সেই জায়গাগুলোকে মোটামুটি কভার করা। 1901 সাল থেকে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, চিকিৎসাবিদ্যা এবং সাহিত্য শান্তিতে, 1969 সাল থেকে অর্থনীতিতে। তাহলে 1969 সাল থেকে অর্থনীতিতে নোবেল দেওয়া হয়েছে। দেখো, আমি তোমাদেরকে হয়তো সমস্ত খুঁটিনাটি দিয়ে দিতে পারি, কিন্তু তোমাদের কতটা ক্যাপাবিলিটি বা কতটা তোমরা মনে রাখতে পারবে সেটার উপর ডিপেন্ড করে। কারণ আমি প্রচুর কিছু দিয়ে দিলাম আর সেটা তোমরা মনে রাখতে পারলে না পরীক্ষার আগে, তাতে কোনো লাভ নেই। সেই কারণে আমি চেষ্টা করেছি একদম বেসে সিলেক্টিভ যে জায়গাগুলোকে, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা আর কি, সেই জায়গাগুলোকে কভার করার, এবং সেই জায়গাগুলোকেই আমি তুলে দিয়েছি, যে কারণে তোমাদের পড়তে কম হবে এবং যাতে মনে থাকে, চেষ্টা করবে রিপিটেডলি এটাকে বারবার করে পড়ার। দেখো, তারপরে প্রতি 10ই ডিসেম্বর অ্যালফ্রেড নোবেলের মৃত্যুদিনে, তাহলে কার মৃত্যুদিনে দেওয়া হয়? অ্যালফ্রেড নোবেলের মৃত্যুদিনে পুরস্কার প্রদান করা হয়। তাহলে অ্যালফ্রেড নোবেল 1985 সালে, দেখো 27 নভেম্বর তিনি তার মোট সম্পত্তির কত 94%, প্রায় 31 মিলিয়ন সুইডিশ ক্রোন অর্থ প্রদান করেন পুরস্কারের জন্য। আর পুরস্কারের কী থাকে দেখো, 24 ক্যারেটের একটি স্বর্ণের প্রলোভ দেওয়া হয়, স্বর্ণের প্রলোভ দেওয়া 18 ক্যারেটের একটি সোনার পদক দেওয়া হয়। তাহলে মানে সোনার যে পদকটা দেওয়া হয়, ধরো এরকম একটা গোল একটা পদক দেওয়া হচ্ছে, সে পদকটা কত 18 ক্যারেটের, কিন্তু 18 ক্যারেটের সোনার প্রলেপ, কিন্তু তার উপরে সোনার ক্যারেট দেওয়া হয়, কিন্তু তার উপরে কী থাকে 24 ক্যারেটের একটা স্বর্ণের প্রলেপ দেওয়া থাকে তার উপরে। ঠিক আছে, মনে থাকবে তো, তার কত ক্যারেটের প্রলেপ দেওয়া থাকে? 24 ক্যারেটের। আর যেটা দেওয়া হয় সোনার পদক, সেটা দেওয়া হয় 18 ক্যারেটের। তারপরে দেখো, বিশ্বে প্রথম নোবেল বিজয়ী, 1901 সালে নোবেল বিজয়ী। তাহলে প্রথম নোবেল বিজয়ী পদার্থবিদ্যায় কী আছে দেখো, WK রনজেন জার্মানির, রসায়নিকে JH ভ্যান হপ, সাহিত্য হচ্ছে রেনে সুলি প্রথমে, আর চিকিৎসা হচ্ছে এমিল অ্যাডলফ বেয়ারিং, আর শান্তিতে হচ্ছে জন হেনরিক ডোনান্ট এবং ফ্রেডরিক প্যাসি। তাহলে এই কটা নাম অবশ্যই মনে রাখবে যে কে প্রথম কয়জন নোবেল পুরস্কার পেয়েছে 1901 সালে। দেখো, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, চিকিৎসা, শান্তি। তারপরে নোবেল পুরস্কারে ভারত, দেখো প্রথম ভারতীয় নোবেল বিজয়ী হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য নোবেল পুরস্কার পান। তারপরে দেখো, প্রথম ভারতীয় মহিলা হিসেবে 1979 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান কে? মাদার টেরিজা।
তারপরে দেখো ভারতের নোবেল প্রাপকগণ কে কে আছে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর বললাম 1913, সিভি রমন পদার্থবিদ্যা 1930, হরগোবিন্দ খুরানা চিকিৎসাবিদ্যা 1968, মাদার টেরিজা শান্তি 1979, চন্দ্রশেখর সুব্রমণ্যম পদার্থবিদ্যা 1983, অমর্ত্য সেন অর্থনীতি 1998, রাজেন্দ্র কে পচরি শান্তি 2007, ভেক্টর রামকৃষ্ণর কৈলাস সত্যার্থী শান্তি 2014, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় অর্থনীতি 2019। এখনও পর্যন্ত আমাদের এই কজন নোবেল পুরস্কার পেয়েছে। তাহলে আমাদের ভারতের কজন নোবেল পুরস্কার পেয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই 10 এখনও পর্যন্ত। তাহলে ভারতে আমরা নোবেল পুরস্কার প্রাপক কতজনকে পাবো? 10 জনকে, মনে থাকবে। তারপরে নেক্সট দেখুন, পাকিস্তানের মালালা ইউসুফজাই শান্তিতে সব থেকে কম বয়সে 2014 সালে নোবেল পুরস্কার পান। মাত্র কত বছর বয়সে? 17 বছর বয়সে। এইটা পরীক্ষায় দেয় যে কত বছর বয়সে। আর পাকিস্তানের কোথাকার বাসিন্দা? মালালা ইউসুফজাই পাকিস্তানের অ্যাবোটাবাদের বাসিন্দা। তারপরে নোবেল প্রাইজ 2024 দেখো, এইবার 2024 সালে যে কজন নোবেল পুরস্কার পেয়েছে পদার্থবিদ্যায় এবছরে নোবেল পুরস্কার পান কে? মার্কিন যুক্তরাষ্ট্রের জন হপফিল্ড আর ব্রিটিশ যুক্তরাজ্যের জিওফ্রে হিন্টন। চিকিৎসাবিদ্যায় কে কে পেয়েছে দেখো, চিকিৎসাবিদ্যায় এবছর নোবেল পুরস্কার মার্কিন যুক্তরাষ্ট্রের ভিক্টর অ্যাম্ব্রোস আর হচ্ছে গ্যারি রুবকেন। রসায়নে পেয়েছে দেখো ডেভিড বেকার, ডেমিস হাসাবিস এবং হচ্ছে জন এম জাম্পার। 2024 সালে সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পেলেন দেখো দক্ষিণ কোরিয়ার হান কাং। তাহলে সাহিত্যের জন্য কে পেয়েছে? দক্ষিণ কোরিয়ার হান কাং বলে একটা মহিলা সাহিত্যের। 2024 সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেরান, 3 জন পেয়েছে, সাইমন জনসন এটা, তারপর হচ্ছে জেমস রবিনসন। আর শান্তির জন্য পেয়েছে দেখো নিহন হিদানকিও নামক জাপানের একটি সংস্থা। আচ্ছা, এই নোবেল পুরস্কারের বিষয়গুলো একটু দেখে রাখো। এখান থেকে যে কটা এবছর নোবেল পেয়েছে তার ভিতরে তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্স যেটা হবে সিঙ্গেল যেসব জায়গাগুলোতে নোবেল পেয়েছে। যেমন সাহিত্যের ক্ষেত্রে, যেমন এই যে সাহিত্যের ক্ষেত্রে যেটা আমি বললাম, সাহিত্যের ক্ষেত্রে সিঙ্গেল পুরস্কার, এটা ভীষণ ইম্পর্টেন্ট। যেমন এইটা শান্তিতে নিয়ন হিদানকিও নামক সংস্থা, কোন দেশের সংস্থা দিয়ে দিতে পারি, ঠিক আছে, এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্স, এই দুটো। তাছাড়া তো বাকিগুলো তো আছেই, কিন্তু এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, IFA ওয়ার্ল্ড স্পেস অ্যাওয়ার্ড, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ফেডারেশন কর্তৃক প্রদত্ত 2024 সালের ওয়ার্ল্ড স্পেস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান 3 মিশনের দল। আচ্ছা, আমাদের যে চন্দ্রযান 3 মিশন পাঠানো হয়েছিল সেই দলে যতজন ছিল তাদেরকে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ফেডারেশন কর্তৃক প্রদত্ত ওয়ার্ল্ড স্পেস অ্যাওয়ার্ডে ভূষিত করা হলো। তাহলে ওয়ার্ল্ড স্পেস অ্যাওয়ার্ড কারা পেল? আমাদের চন্দ্রযান মিশনের যে কয়েকজন সদস্য ছিল তারা পেল। 2023 সালের চন্দ্রযান মিশন কবে চাঁদে হয়েছে দেখো, 2023 সালের 23 আগস্ট। চাঁদের তাও আবার দক্ষিণ মেরুতে। কোন সাইডে যদি বলে? দক্ষিণ মেরুতে। এটা ভারতের সব থেকে সাকসেসফুল ল্যান্ডিং চাঁদে। চন্দ্রযান 3 অবতরণ করার কৃতিত্ব স্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়েছে। তারপরে অলিম্পিক ওয়ার্ডার সম্মান, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি কর্তৃক প্রদত্ত অলিম্পিক ওয়ার্ডার সম্মানে ভূষিত হলেন দেখো অলিম্পিক ওয়ার্ডার সম্মানে বুঝলাম ভারতের প্রাক্তন রাইফেল শুটার অভিনব বিন্দ্রা। আচ্ছা, অভিনব বিন্দ্রা থেকে অলরেডি এখানে অনেকগুলো অলরেডি এখানে আমি বলেই দিয়েছি দেখো, এগুলো স্ট্যাটিক জিকে। তিনি 2008 সালে বেইজিং অলিম্পিকে ব্যক্তিগত বিভাগে প্রথম ভারতীয় খেলোয়াড় হিসেবে 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনার মেডেল জয়লাভ করেছিলেন। তাহলে প্রথম সোনার মেডেলকে জয়লাভ করেছিল অলিম্পিকে। তাহলে সোনার মেডেল মানে ব্যক্তিগত ইভেন্টে যে 2008 সালে বেইজিং অলিম্পিকে ব্যক্তিগত বিভাগে প্রথম পেয়েছে আমাদের অভিনব বিন্দ্রা। ঠিক আছে, তাহলে এগুলো সব হচ্ছে সঙ্গে অনলাইনার যেগুলো এই তোমার স্ট্যাটিক জিকে যেগুলো আছে সেগুলো আমি কভার করেছি এখানে। দেখো, অলিম্পিক ওয়ার্ডার সম্মান 1975 সালে প্রদান করা শুরু হয়েছিল। তারপরে গ্রেভিন মিউজিয়াম কর্তৃক প্রদত্ত স্বর্ণপদক সম্মান। আচ্ছা, ফ্রান্সের প্যারিসে অবস্থিত গ্রেভিন মিউজিয়াম কর্তৃক 2024 সালে স্বর্ণপদক সম্মানে ভূষিত হলেন ভারতের কিংবদন্তি বলিউড তারকা শাহরুখ খান। আচ্ছা, এই যে গ্রেভিন মিউজিয়াম বলো, এসবগুলো সাধারণত ইম্পর্টেন্ট থাকে না, কিন্তু যেহেতু ভারতের কেউ একজন পুরস্কারটা পেয়েছে তাই সেই ক্ষেত্রে এই কোশ্চেনগুলোকে আমাদের ইম্পর্টেন্স দেওয়া উচিত। ঠিক আছে, দেখো শাহরুখ খান আরেকটা পুরস্কারও পেয়েছে, 77তম লোককর্ণ পুরস্কার। এই দুটো পুরস্কারই শাহরুখ খান পেয়েছে, সেই দিক থেকে দেখে রাখবে এই দুটো। চলো নেক্সট, লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। দেখো, লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড
তাহলে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী কেন্দ্রীয় বিজ্ঞান মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। তাহলে আমাদের জিতেন্দ্র সিং কোন মন্ত্রী ছিল? বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রী, সেই সঙ্গে কেন্দ্রীয় বিজ্ঞান মন্ত্রী। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন। তারপরে দেখো খড়গপুর আইআইটি কর্তৃক সাম্মানিক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হলো গুগল অ্যান্ড অ্যালফাবেট এর সিইও সুন্দর পিচাইকে। তাহলে সুন্দর পিচাই আমাদের কোন ইউনিভার্সিটি থেকে, মানে আইআইটি থেকে তোমার সাম্মানিক ডিগ্রি প্রদান পেল? সেটা হচ্ছে খড়গপুর আইআইটি। মাথায় রাখবে যে ওয়েস্ট বেঙ্গলের আমাদের এটা খড়গপুর আইআইটি কর্তৃক সাম্মানিক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হলো গুগল অ্যান্ড অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাইকে। তারপরে নেক্সট দেখো 2024 সালে রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার তুলে দেওয়া হলো 33 জন বিজ্ঞানীর হাতে। তাহলে রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার কতজন পেল? 33 জন বিজ্ঞানী। আর বিজ্ঞান রত্ন পুরস্কার, তার ভিতরে বিজ্ঞান রত্ন পুরস্কার পেলেন কে? অধ্যাপক গোবিন্দরাজন পদ্মনাভন। নেক্সট দেখো সারা জীবনের কাজের স্বীকৃতিতে জাতীয় ভূবিজ্ঞান পুরস্কার পেলেন অধ্যাপক ধীরজ মোহন ব্যানার্জি। এটা কি? জাতীয় ভূবিজ্ঞান পুরস্কার। ঠিক আছে, চলো তাহলে বিজ্ঞান পুরস্কার থেকে যে 33 জন পেয়েছে তার ভিতরে আমরা শুধুমাত্র দুজনের নাম মনে রাখবো। এক হচ্ছে যিনি বিজ্ঞান রত্ন পুরস্কার পেয়েছে গোবিন্দরাজন পদ্মনাভন, আর আরেকজন যিনি ভূবিজ্ঞান জাতীয় ভূবিজ্ঞান পুরস্কার পেয়েছেন তার নাম হলো ধীরাজ মোহন ব্যানার্জি। বাকি 33 জনের নাম কখনো মনে রাখা সম্ভব না, তাই আমাদের অত মনে রাখার প্রয়োজনও নেই, শুধুমাত্র এই দুজনে মনে রাখলেই হবে। তারপরে 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দেখো 16ই আগস্ট কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক কর্তৃক 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপক প্রাপিকাদের নাম ঘোষণা করা হলো। তাহলে 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার আমাদের জানো যে ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হয় ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে শ্রেষ্ঠ চলচ্চিত্র কোনটা হয়েছে? দেখো আনন্দ একার্ষি পরিচালিত মালায়ালাম সিনেমা আট্টাম। তাহলে পুরস্কার মূল্য হিসাবে কি পেয়েছে? একটা স্বর্ণকমল, মানে পুরস্কার যেটাকে বলি সেটাকে স্বর্ণকমল পুরস্কার বলা হয়, আর নগদ 3 লক্ষ টাকা। তারপরে শ্রেষ্ঠ জনপ্রিয় চলচ্চিত্র। দেখো চলচ্চিত্র বিভাগে 2 রকম চলচ্চিত্র, একটা শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে দেখা হয়, আর একটা হচ্ছে পাবলিক ক্যাটাগরির, মানে যারা পাবলিকে পছন্দ করে সেই হিসেবে জনপ্রিয় চলচ্চিত্র ধরা হয়। ঋষভ শেট্টি পরিচালিত কন্নড় সিনেমা কান্তারা। তারপরে দেখো তাহলে কান্তারা, এটা ঋষভ শেট্টি কেন দিয়ে রেখেছি? দেখো এটাও ইম্পর্টেন্ট এই কারণে, অনেক সময় দিয়ে দেয় যে শ্রেষ্ঠ সিনেমা কান্তারা এর পরিচালককে, সেই কারণে এটা দিয়ে রেখেছি যে পরিচালকের নামটাও দিয়ে রেখেছি। তাহলে পরিচালকের নাম কি? ঋষভ শেট্টি। শ্রেষ্ঠ পরিচালক দেখো তারপরে সুরজ আর বারজাতিয়া হিন্দি উঁচাই সিনেমার জন্য, কি সিনেমা? উঁচাই সিনেমার জন্য স্বর্ণকমল পুরস্কার পেলেন। তারপরে দেখো এটা যে শ্রেষ্ঠ হিন্দি সিনেমা, যদি বলা হয় যে শ্রেষ্ঠ হিন্দি সিনেমা কোনটা? উঁচাই। তারপরে মানে উঁচাই সিনেমার জন্য শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেয়েছি সুরজ আর বারজাতিয়া। তারপরে দেখো শ্রেষ্ঠ অভিনেতা কি আছে? ঋষভ শেট্টি। শ্রেষ্ঠ অভিনেতা আছে ঋষভ শেট্টি। তারপরে শ্রেষ্ঠ অভিনেত্রী, দেখো অভিনেত্রীর নামগুলো অবশ্যই দেখে রাখবে। শ্রেষ্ঠ অভিনেত্রী কে আছে? নিত্যা মেনন এবং হচ্ছে মানসী পারেখ। শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্র হিসেবে যারা ওয়েস্ট বেঙ্গলের এক্সাম দিচ্ছ তাদের ক্ষেত্রে এটা ভীষণ ইম্পর্টেন্ট হবে, কৌশিক গাঙ্গুলি পরিচালিত কাবেরীর অন্তর্ধান সিনেমাটি। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল থেকে যারা পরীক্ষা দিচ্ছ বা ওয়েস্ট বেঙ্গলের যেসব পরীক্ষা আছে সেক্ষেত্রে এই কোশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট হবে। তারপরে ইউনেস্কো সিটি অফ লিটারেচার। দেখো কেরালার কোঝিকোড শহরটি ভারতের প্রথম শহর হিসাবে ইউনেস্কো সিটি অফ লিটারেচার হিসাবে সম্মানিত হয়েছে। সিটি অফ লিটারেচার হিসাবে কে সম্মানিত হলো? কেরালার কোঝিকোড, তাই তো? তাহলে মাথায় থাকবে কোন শহরটি ইউনেস্কো সিটি অফ লিটারেচার হিসাবে সম্মানিত হয়েছে? কেরালার কোঝিকোড শহর। তারপরে ওয়ার্ল্ড ক্রাফট সিটির তকমা পেল কোনটা? শ্রীনগর। ওয়ার্ল্ড ক্রাফট, আচ্ছা এই ওয়ার্ল্ড ক্রাফট বলতে তোমার যে হস্তশিল্প যত রকম আছে সেই হস্তশিল্প দিক থেকে দক্ষ যারা যে মানে জায়গাটা, সেখান থেকে এই পুরস্কারটা দেওয়া হয়। তো সেখানে শ্রীনগরকে দেওয়া হয়েছে এবার। তারপরে পেন প্রিন্টার প্রাইজ। দেখো পেন প্রিন্টার প্রাইজ ভীষণভাবে ইম্পর্টেন্ট, কারণ পেন প্রিন্টার প্রাইজ থেকে যারা ওয়েস্ট বেঙ্গলে ক্লার্কশিপ এক্সাম দিয়েছো এখানে প্রচুর কোশ্চেন ছিল দেখেছো। তো দেখো পেন প্রিন্টার প্রাইজে 2024 সালের পেন প্রিন্টার প্রাইজে নির্বাচিত হয়েছেন কে? অরুন্ধতী রায়। তো অরুন্ধতী রায় জানো, অরুন্ধতী রায় একজন বিখ্যাত লেখিকা। তাহলে তার লেখা দেখো আনফ্লিঞ্চিং অ্যান্ড আনসার্ভিং নামক লেখার জন্য এই পুরস্কারে ভূষিত হয়েছেন। 1997 সালে তার লেখা দ্য গড অফ স্মল থিংস নামক গ্রন্থের জন্য বুকার প্রাইজও ভূষিত হয়েছিলেন। দ্য গড অফ স্মল থিংস কার লেখা? বারবার আসে পরীক্ষায়, তোমরা দেখেছো। তার লেখা আরও কয়েকটা বইয়ের নাম দেখে রাখো: দ্য কস্ট অফ লিভিং, পাওয়ার পলিটিক্স, ব্রোকেন রিপাবলিক অ্যান্ড 3 এসেস।
তারপরে দেখো পেন পিন্টার প্রাইজ প্রথম প্রদান করা হয় 2009 সালে। আর প্রথম প্রাপক কে ছিলেন টনি হ্যারিসন। ভারতের প্রথম প্রাপক কে ছিলেন সালমান রুশদি। সালমান রুশদি লেখা একটা বিখ্যাত বই আছে, সেটা হলো স্যাটানিক ভার্সেস। স্যাটানিক ভার্সেস বিখ্যাত বই, প্রচুর পরীক্ষায় আসে। তারপরে হ্যারল্ড পিন্টারের নাম অনুসারে এই পুরস্কার দেওয়া হয়। তারপর কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজ দেখো ঐশ্বরিয়া রায় নামক গল্পের জন্য সঞ্জনা ঠাকুর। ঐশ্বরিয়া রায় পায়নি, ঐশ্বরিয়া রায়ের নামে একটা গল্প লেখা হয়েছে, সেই গল্পের জন্য সঞ্জনা ঠাকুর এবছরে কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজে ভূষিত হলেন। আচ্ছা, এই পুরস্কারটা দেওয়া হয় লন্ডন থেকে। তারপরে HCL টেকনোলজি লিমিটেডের চেয়ারপারসন রোশনি নাদার মালহোত্রা ফ্রান্সের সর্বশ্রেষ্ঠ অসামরিক সম্মান চ্যাভিলিয়ন ডি লা লিজিয়ন অফ দি অনার 2024 ভূষিত হলেন, বা লিজিয়ন অফ অনার বলা হয় আমরা ফ্রান্সের সর্বোচ্চ, তার মানে ফ্রান্সের সর্বশ্রেষ্ঠ অসামরিক সম্মান, ঠিক আছে, ফ্রান্সের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড কে পেয়েছে আমাদের রোশনি নাদার মালহোত্রা। কোন কোম্পানির সিইও চেয়ারপারসন আছে? HCL টেকনোলজি। তারপরে 12তম বিশ্ব হিন্দি সম্মান তুলে দেওয়া হলো ডক্টর উষা ঠাকুরের হাতে। তারপরে নেক্সট দেখো ভারতের বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা বিনোদ গানাত্রা নেলসন ম্যান্ডেলা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে নেলসন ম্যান্ডেলা লাইফ টাইম অ্যাচিভমেন্ট, এটা দেখে রাখবে যে নেলসন ম্যান্ডেলা লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার কে পেলেন? ভারতের বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা বিনোদ গানাত্রা। তারপর গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ 2024 দেখো ছত্তিশগড়ের এই হাঁসদেও ফরেস্ট নিয়ে ভীষণ রকম আন্দোলন হয়েছে, দেখেছ যে যত রকম এখানে তোমার হাঁসদেও ফরেস্ট কেটে মাইনিং করার জন্য, এই হাঁসদেও ফরেস্ট যাতে না কাটা হয় তার জন্য হাঁসদেও বাঁচাও বলে আন্দোলন শুরু হয়েছিল, ছত্তিশগড় বাঁচাও বলে। তো এই আন্দোলনের পুরোধার যিনি ছিলেন অলোক শুক্লা। তো এই অলোক শুক্লাকে সেই কারণে এবার এনভায়রনমেন্টাল প্রাইজের দিক থেকে গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ দেওয়া হয়েছে, ঠিক আছে। তোমাদের কোশ্চেন দিতে পারে যে হাঁসদেও ফরেস্ট কোন রাজ্যে অবস্থিত? ছত্তিশগড়। এবং এই আন্দোলনের সঙ্গে কে যুক্ত নামটা অবশ্যই দেখে রাখবে, যেমন এর আগে আমরা নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে কাকে দেখতে পাই? মেধা পাটেকার। তো সেই রকমই এটা হাঁসদেও ফরেস্ট বাঁচাও আন্দোলনের সঙ্গে কে যুক্ত? অলোক শুক্লা। দেখো হাঁসদেও ফরেস্টকে ছত্তিশগড়ে ফুসফুসও বলা হয়, যেমন সারা পৃথিবীর ফুসফুস কাকে বলি আমরা? অ্যামাজনকে, তাই তো। তো ছত্তিশগড়ে ফুসফুস বলা হয় হাঁসদেও ফরেস্টকে। তো সম্প্রতি ভারতের বিশিষ্ট সাহিত্যিক রাস্কিন বন্ড সাহিত্য একাডেমি ফেলোশিপ সম্মানে ভূষিত হলেন। তারপর দেখো ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ থেকে কোশ্চেন থাকে। বিশিষ্ট জার্মান লেখিকা জেনি এরপেনবেক 2024 সালের ইন্টারন্যাশনাল বুকার প্রাইজে ভূষিত হলেন। তার লেখা কাইরোস নামক গ্রন্থের জন্য তিনি প্রথম জার্মান লেখিকা হিসেবে এই পুরস্কারে ভূষিত হলেন। তারপরে দেখো তাহলে বুকার প্রাইজ থেকে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের। একটা থাকে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ আর একটা থাকে বুকার প্রাইজ, দুটোই অলরেডি বুকার প্রাইজটা ভিডিওর প্রথমের দিকেই বলা হয়ে গেছে, এবার ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ এটা বলা হলো। নেক্সট কোশ্চেন দেখো ভারতের বিশিষ্ট বন্যপ্রাণী জীববিজ্ঞানী ডক্টর পূর্ণিমা দেবী বর্মন হুইটলি গোল্ড অ্যাওয়ার্ডে পেয়েছেন। তাহলে হুইটলি গোল্ড অ্যাওয়ার্ড কে পেলেন? বন্যপ্রাণী জীববিজ্ঞানী ডক্টর পূর্ণিমা দেবী বর্মন। নেক্সট কোশ্চেন দেখো পুলিৎজার প্রাইজ, জানো পুলিৎজার প্রাইজ কোন ক্ষেত্রে দেওয়া হয়? সাহিত্য এবং সাংবাদিকতার ক্ষেত্রে। তাহলে এবার পুলিৎজার প্রাইজ কে পেয়েছে দেখো, সাধারণত সাংবাদিকতা, সাহিত্য, সঙ্গীত ও অসামান্য দক্ষতার স্বীকৃতি স্বরূপ। তো কোন ক্ষেত্রে দেওয়া হয় আগে সেটা দেখে রাখো। এই পুরস্কার প্রদান করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে হাঙ্গেরির সংবাদপত্র প্রকাশক জোসেফ পুলিৎজারের স্মৃতির উদ্দেশ্যে 1917 সাল থেকে। পুলিৎজার পুরস্কার কত সাল থেকে দেওয়া হয় এটা লিখে রাখলাম এখানে আরেকবার। 17 সাল থেকে এই পুরস্কার প্রদান করা হয়। আর কটি বিভাগে দেওয়া হয় দেখো? 21টি বিভাগে। এবছর পাবলিক সার্ভিস বিভাগে পুরস্কৃত হলেন প্রপাবলিকা। তাহলে পুলিৎজার পুরস্কার কত সালে দেওয়া হয়? 1917। আর পুলিৎজার পুরস্কারের মানে কোন ক্ষেত্রে দেওয়া হয় দেখো? সাহিত্য, সাংবাদিকতা আর সঙ্গীতে, এই তিনটে ক্ষেত্রে অসামান্য দক্ষতায় সম্পন্ন ব্যক্তিদেরকেই সাধারণত পুলিৎজার পুরস্কার দেওয়া হয়। তারপরে অ্যাবেল প্রাইজ যেটাকে আমরা বলি গণিতের নোবেল, তাই তো। অ্যাবেল প্রাইজ অর্থাৎ গণিতের যেটাকে আমরা বলি নোবেল। দেখো 2002 সাল থেকে নরওয়ের পার্লামেন্টে বিশিষ্ট গণিতজ্ঞ নিলস হেনরিক অ্যাবেলের স্মরণে এই পুরস্কার প্রদান করা
হয়। তাহলে কবে থেকে পুরস্কার দেওয়া হচ্ছে? 2002 সাল থেকে। তারপরে দেখো 2007 সালে আর শ্রীনিবাস বর্ধন প্রথম ভারতীয় অ্যাবেল পুরস্কার পান। তাহলে ভারতে প্রথম কে পেয়েছে অ্যাবেল পুরস্কার? আর শ্রীনিবাস বর্ধন। 2024 সালে অ্যাবেল পুরস্কার কে পেল? দেখো ফ্রান্সের মাইকেল পিয়েরি তালগ্রান্ড। তাহলে মাইকেল পিয়েরি তালগ্রান্ড ফ্রান্সের এবছর অ্যাবেল পুরস্কার পেয়েছে। এটাকে গণিতে নোবেল বলা হয়, গণিতের সর্বশ্রেষ্ঠ পুরস্কার এটা। ঠিক আছে, আমরা যেমন নোবেল পুরস্কার দিই, এটা অ্যাবেল প্রাইজকে গণিতে নোবেল বলা হয় সেই কারণে। তো ওয়ার্ল্ড লিটারেরি প্রাইজ দেখো নেক্সট, বিশ্বব্যাপী সাহিত্য ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য মমতা জি সাগর যে 2024 সালে লিটারারি প্রাইজে ভূষিত করা হয়েছে। তিনি একজন বিশিষ্ট সমাজসেবী এবং কন্নড় কবি। তাহলে এ কোন কবি যদি বলে, কোন ভাষার কবি? মমতা জি সাগর কন্নড় ভাষার কবি, কন্নড় ভাষার একজন কবি। আর সেই সঙ্গে ওয়ার্ল্ড লিটারারি প্রাইজ পেয়েছে মমতা জি সাগর। লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড, দেখো লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড এটা হচ্ছে বিশ্বের সবথেকে বড় পুরস্কার খেলার ক্ষেত্রে, খেলাধুলার ক্ষেত্রে। তো দেখো লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস ম্যান অফ দ্য ইয়ার হিসাবে নির্বাচিত হয়েছে সার্বিয়ার টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচ। দেখো এটা কিন্তু শুধুমাত্র যে টেনিস খেলার ক্ষেত্রেই দেওয়া হয় এমন না, এটা সমস্ত ক্রীড়াক্ষেত্রে যে হায়েস্ট মানে যাকে সব দিক থেকে বিচার করে যে সব থেকে সেরা খেলোয়াড় হিসাবে নির্বাচিত করা হয় তাকেই দেওয়া হয়, সমস্ত খেলা থেকে হতে পারে এটা। ঠিক আছে, তাহলে এবার পেয়েছে নোভাক জোকোভিচ। তারপরে দেখো ওম্যান, লরিয়াস ওয়ার্ল্ড ওম্যান অফ দ্য ইয়ার হিসাবে নির্বাচিত হয়েছে কে? আয়তানা বোনামাটি। আয়তানা বোনামাটি একজন বিখ্যাত ফুটবলার, স্পেনের একজন বিখ্যাত ফুটবলার। তারপরে দেখো 2024 সালে লতা দীনানাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ডে ভূষিত হলেন কে? অমিতাভ বচ্চন। নেক্সট, ভারতী এন্টারপ্রাইজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সুনীল মিত্তাল ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস কর্তৃক প্রদত্ত নাইট কমান্ডার অফ দ্য মোস্ট এক্সিলেন্ট অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ারে ভূষিত হলেন। তাহলে কে এটা? ব্রিটেনের রাজার কাছ থেকে কে পুরস্কার পেলেন? জেনে রাখবে যে ভারতের সুনীল মিত্তাল, ভারতী এয়ারটেল এন্টারপ্রাইজের প্রতিষ্ঠাতা আর কি। তারপরে দেখো প্রিৎজার আর্কিটেকচার প্রাইজ 2024 জন্য ভূষিত হলেন কে? প্রিৎজার এটা হচ্ছে আর্কিটেকচার ক্ষেত্রে, আর্কিটেকচার মানে স্থপতি ক্ষেত্রে সব থেকে হায়েস্ট পুরস্কার, যে বিভিন্ন রকম আর্কিটেকচার করা হয় তার ক্ষেত্রে সব থেকে হায়েস্ট পুরস্কার ধরা হয় এটা। তো এই পুরস্কার কে পেয়েছে কে? রাইকেন ইমামোতাব, নামটা দেখে রাখবে, রাইকেন ইমামোতাব। নেক্সট, ভারতের বিশিষ্ট, তো খুব ইম্পর্টেন্ট সেটা। তারপরে দেখো ভারতের বিশিষ্ট লেখক ও সাহিত্য সমালোচক অমিতাভ ঘোষ 2024 সালের ইরাসমাস প্রাইজে ভূষিত হলেন। তাহলে ইরাসমাস প্রাইজে ভূষিত হলো কে? আচ্ছা, ইরাসমাস প্রাইজ পুরস্কার দেওয়া হয় সাধারণত সাহিত্য ক্ষেত্রে, তো অমিতাভ ঘোষকে দেওয়া হয়েছে এবছর। তারপরে দেখো 2024 সালের সঙ্গীত কলানিধি অ্যাওয়ার্ড, আচ্ছা সঙ্গীত কলানিধি অ্যাওয়ার্ডে ভূষিত হলেন কে? কর্ণাটকের সঙ্গীত শিল্পী টি.এম. কৃষ্ণা। প্রথম সঙ্গীত কলানিধি পুরস্কার পেলেন কে? এম.এস. শুভালক্ষ্মী। তাহলে প্রথম সঙ্গীত কলানিধি পুরস্কার পেয়েছে এম.এস. শুভালক্ষ্মী 1968 সালে। তারপরে 2024 সালে চামেলি দেবী যৌন অ্যাওয়ার্ডে ভূষিত হলেন কে? বিশিষ্ট সাংবাদিক রিশ্মা কোঠার আর ঋত্বিকা চোপড়া। তারপরে দেখো সরস্বতী সম্মান, এটা সরস্বতী সম্মানও সাহিত্য ক্ষেত্রে দেওয়া হয়। তাহলে সরস্বতী সম্মান দেওয়া হয় দেখো কে বিড়লা ফাউন্ডেশন কর্তৃক 2023 সালে সরস্বতী সম্মানে ভূষিত হলেন কে? বিশিষ্ট মালয়ালম কবি, সাংবাদিক, টিভি উপস্থাপক প্রভা বার্মা। নামটা দেখে রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট এটা। প্রভা বার্মা, তার লেখা রৌদ্র সত্যিকম নামক কাব্যগ্রন্থের জন্য তিনি এই সম্মানে ভূষিত হলেন। ভারতীয় সংবিধানের 8ম তপশিলে স্বীকৃত যে 22টা ল্যাঙ্গুয়েজ থাকে, 22টা ল্যাঙ্গুয়েজ সাহিত্য সৃষ্টিকারীদের মধ্যে শ্রেষ্ঠ সাহিত্যিককে এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে। তাহলে এই পুরস্কার দেওয়া হয়, সরস্বতী সম্মান পুরস্কার দেওয়া হয় 1991 সাল থেকে। কবে থেকে এই পুরস্কার দেওয়া হয়? 1991 সাল থেকে সরস্বতী সম্মান পুরস্কার দেওয়া হয়, 1991। সরস্বতী সম্মানের কটা ভাষার ক্ষেত্রে দেওয়া হয়? 22টা ল্যাঙ্গুয়েজ থেকেই দেওয়া হয়, তাদের মধ্যে শ্রেষ্ঠ যে থাকে তাকেই। সরস্বতী সম্মান আমাদের খুব ইম্পর্টেন্ট, সেদিক থেকে দেখে রাখবে। তারপরে দেখো অস্কার পুরস্কার। অস্কার জানোই যে অস্কার সাধারণত প্রতি বছরই দেওয়া হয়, এটা সিনেমা ক্ষেত্রে দেওয়া হয় এবং এটা খুবই একটা ইম্পর্টেন্ট জায়গা। তো দেখো অনুষ্ঠান স্থল লস অ্যাঞ্জেলস। আচ্ছা, লস অ্যাঞ্জেলস ইতিমধ্যে নিউজে আসে, তা লস অ্যাঞ্জেলসটা একটু দেখে রাখবে।
কারণ লস অ্যাঞ্জেলেস জানো যে আগুনের যে আমেরিকায় যে দাবানল লেগেছে, তো সেই দাবানলের সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত যে শহরটা হয়েছে সেটা হচ্ছে আমেরিকার লস অ্যাঞ্জেলেস। ইভেন যত থিয়েটারগুলো ছিল সমস্ত কিছুই পুড়ে প্রায় ভস্মীভূত হয়ে গেছে এখন। তাই এটা এখনও পর্যন্ত, কালকে পর্যন্ত যা রিপোর্ট, তাতে 22 জন এখনও পর্যন্ত মারা গেছে। ইন ফিউচার হয়তো আরও মানে আগুন এখনও নিয়ন্ত্রণে যেহেতু নিয়ে আসতে পারেনি, তাহলে এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে এই আশা করা যায়। চলো নেক্সট দেখো, সবচেয়ে বেশি বিভাগে মনোনয়ন পাওয়া চলচ্চিত্র ওপেনহাইমার। তাহলে সবচেয়ে বেশি বিভাগে পেয়েছে কে? ওপেনহাইমার 13টি বিভাগে নমিনেশন পেয়েছিল। তারপরে সর্বাধিক পুরস্কৃত দেখো, পুরস্কৃত চলচ্চিত্র কোনটা? ওপেনহাইমার। ওপেনহাইমার 7টা পুরস্কার পেয়েছে বছর। উপস্থাপক ছিলেন কে? জিমি কিম্মেল, মানে যে সঞ্চালনা করে আর কি, তাকে উপস্থাপক বলা হচ্ছে আর কি, জিমি কিম্মেল। তবে শ্রেষ্ঠ চলচ্চিত্র কোনটা? ওপেনহাইমার। এক কথায় ওপেনহাইমারের এবার জয় জয়কার। তারপরে শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালককে? ক্রিস্টোফার নোলান। শ্রেষ্ঠ অভিনেতা সিলিয়ান মার্ফি। শ্রেষ্ঠ অভিনেত্রী এমা স্টোন। মোটামুটি এইগুলোই একাডেমিক পুরস্কার থেকে থাকে বা অস্কার পুরস্কার থেকে এই কোশ্চেনগুলোই আসে। ঠিক আছে, চলো তাহলে অনুষ্ঠানের স্থল কোথায় ছিল? লস অ্যাঞ্জেলেস। আর ওপেনহাইমার 13টা বিভাগে মনোনয়ন পেয়েছিল, তার ভিতরে 7টা বিভাগে পুরস্কার পেয়েছে। উপস্থাপক ছিলেন জিমি কিম্মেল। শ্রেষ্ঠ চলচ্চিত্র ওপেনহাইমার। শ্রেষ্ঠ পরিচালক ক্রিস্টোফার নোলান। শ্রেষ্ঠ অভিনেতা সিলিয়ান মার্ফি। আর শ্রেষ্ঠ অভিনেত্রী এমা স্টোন। এরপর হচ্ছে ভারতরত্ন পুরস্কার। তো ভারতরত্ন পুরস্কার থেকে আমাদের কোশ্চেন থাকেই থাকে, এটা মানে হয় স্ট্যাটিক জিকে থাকুক বা কারেন্ট অ্যাফেয়ার্স থাকুক, ভারতরত্ন থেকে আমাদের থাকবেই আশা করা যায়। তো ভারতরত্ন পুরস্কার ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার, জানো, ভারতের হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড যেটাকে বলি আমরা। আর যদি বলা হয় যে মানে হায়েস্ট এর চক্র কি, মানে আমাদের হচ্ছে তোমার হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড এটা। আর তারপরে দেখো 1954 সালে 2 জানুয়ারি থেকে দেওয়া হচ্ছে এই পুরস্কার। দেওয়া হচ্ছে কত সাল থেকে? 1954 সাল থেকে। আচ্ছা, 1954 সাল থেকে আরও কয়েকটা পুরস্কার দেওয়া হয়, যেমন পদ্মবিভূষণ পুরস্কারও দেওয়া হয়। পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী, এই 3টে পুরস্কারও 1954 সাল থেকে দেওয়া হয়। 2 জানুয়ারি থেকে দেওয়া হচ্ছে এটা। দেখো, একজন ভারতরত্ন পুরস্কার প্রাপক যে যে সুবিধাগুলো ভোগ করে, একজন ভারতরত্ন পুরস্কার যে পাবে সে কি এয়ার ইন্ডিয়া এবং ভারতীয় রেলে আজীবন বিনা ভাড়ায় সে ভ্রমণ করবে। ঠিক আছে, 1 নম্বর। দ্বিতীয়, কূটনৈতিক পাসপোর্ট লাভ করবে, মানে কূটনৈতিক পাসপোর্ট মানে যে কোনো দেশে সে যেতে পারে। তারপরে সাংসদদের আজীবন বক্তব্য দেওয়ার সুবিধা পাবে। সংসদে আজীবন বক্তব্য দেওয়ার সুবিধা পাবে, মানে সংসদে যখন খুশি গিয়ে সে সাধারণত যে কোনো কক্ষের সদস্য না হলে সংসদে ভাষণ দেওয়া যায় না, বাট যে ভারতরত্ন পুরস্কার পাবে সে সংসদের যে কোনো কক্ষে আজীবন ভাষণ দিতে পারবে। তারপর দেখো, সরকারি নিরাপত্তার ক্ষেত্রে সুবিধা পাবে। সরকারি নিরাপত্তার সুবিধা তো পাই, এটা তো জানাই আমাদের। এরপর দেখো, প্রথম ভারতরত্ন পুরস্কার পান কে? চক্রবর্তী রাজা গোপালাচারী, সর্বপল্লী রাধাকৃষ্ণন আর হচ্ছে চন্দ্রশেখর ভেঙ্কটরমন। এরা সবাই পেয়েছে 1954 সালে। এখনও পর্যন্ত ভারতের ইতিহাসে একমাত্র খেলোয়াড় যে সচিন টেন্ডুলকার ভারতরত্ন পুরস্কার পেয়েছে। খেলার দিক থেকে কে ভারতরত্ন পেয়েছে? সচিন টেন্ডুলকার, ক্রিকেটার। তবে 2024 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন যে 5 জন, 2024 সালে 5 জন ভারতরত্ন পুরস্কার পেয়েছে। এই 5 জনের নাম দেখে রাখবে। একটা হচ্ছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুর, ভারতের 7ম ডেপুটি প্রধানমন্ত্রী এল.কে আদবানি, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী পি.ভি. নরসিম্হা রাও, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং, আর সবুজ বিপ্লবের জনক হচ্ছে এম.এস. স্বামীনাথন। নেক্সট আছে দেখো 58তম জ্ঞানপীঠ পুরস্কার। 58তম জ্ঞানপীঠ ভারতের সাহিত্য ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার জ্ঞানপীঠ। তাহলে আমাদের সাহিত্যের ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার হচ্ছে জ্ঞানপীঠ। তাহলে যদি কোশ্চেন করে যে সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার কোনটা, তাহলে জ্ঞানপীঠ পুরস্কার। তাহলে জ্ঞানপীঠ প্রতিষ্ঠা হয়েছে কবে? 1961 সালে। প্রথম পুরস্কার দেওয়া হয়েছে দেখো 1965 সালে। তারপর ভারতের প্রথম পুরস্কার পেয়েছিল কে? জি শঙ্কর কুরুপ, মালয়ালম ভাষার লেখক একজন। এই 1965 সালেই পেয়েছে জি শঙ্কর কুরুপ। আর এই পুরস্কার সম্মানস্বরূপ প্রাপককে একটি দেবী ও সরস্বতীর মূর্তি দেওয়া হয় একটি শংসাপত্র হিসাবে, আর নগদ কত দেওয়া হয়? 11 লক্ষ টাকা দেওয়া হয়। আর 2023 সালের, মানে এক কথা হচ্ছে 2023 সালের জন্য পুরস্কার পেয়েছে, কিন্তু সে পাবে কত? 2024 সালে এসে পুরস্কার পাবে। যেমন ধরো 2024 সালে যে পুরস্কার পাবে সে এসে 2025 সালে পুরস্কার পাবে, মানে যে 2024 সালে মনোনীত হয়েছে সে 2025 সালে এসে পুরস্কার পাবে। তো 2023 সালে তথা 58তম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন কে? দেখো
বিশিষ্ট গীতিকার গুলজার, আর ভারতের বিশিষ্ট আধ্যাত্মিক ধর্মীয় নেতা জগৎগুরু রামভদ্রাচার্য। জগৎগুরু রামভদ্রাচার্য, যে রাম মন্দির হলো, রাম মন্দিরের যে পুরোহিত ছিলেন তিনি আর কি, জগৎগুরু রামভদ্রাচার্য। তো এই দুজন পেয়েছে 58তম জ্ঞানপীঠ পুরস্কার। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। তারপরে আউটস্ট্যান্ডিং বিজনেস ওম্যান অফ দ্য ইয়ার সম্মানে ভূষিত হয়েছেন কে? ডক্টর বীণা মোদী। আউটস্ট্যান্ডিং বিজনেস ওম্যান অফ দ্য ইয়ার সম্মানে ভূষিত হয়েছেন কে? ডক্টর বীণা মোদী। আচ্ছা, 58তম, এরপরে আর কোনো নেই, 58তম জ্ঞানপীঠ পুরস্কার। তো দেখো, মোটামুটি আমি কারেন্ট অ্যাফেয়ার্সে এই আমার এতদিনের অভিজ্ঞতাতে যেটুকু জানি, তাতে সাধারণত সব থেকে বেশি কোশ্চেন থাকে পুরস্কার এবং সম্মানগুলো থেকে। তো এই পুরস্কার এবং সম্মান আমি টোটালি কভার করলাম। তো চেষ্টা করবে তোমরা এটাকে টোটালটাই মুখস্থ করে নেওয়ার এবং বারবার এটাকে রিভিশন করার। আর এসএসসি জিডি যারা দেবে তারা তো অবশ্যই এটা রিভিশন করে, বারবার রিভিশন করে যাবে। আচ্ছা, এসএসসি জিডির জন্য আরেকটা তোমাদের বলি, সেটা হলো নেক্সট যেটা থাকবে তোমাদের, নেক্সট যে টপিকটা আমি কভার করবো সেটা হচ্ছে খেলাধুলা থেকে। যেমন অলিম্পিক থেকে শুরু করে যত রকম খেলাধুলা পুরস্কার আছে সবগুলো তোমাদেরকে নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। তাই তোমরা যারা আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত আছো তারা চেষ্টা করো চ্যানেলটাকে ম্যাক্সিমাম স্টুডেন্টদের কাছে শেয়ার করার এবং তোমার বন্ধুবান্ধব সবারকে একটু সাবস্ক্রাইব করার জন্য, এবং প্রত্যেকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ তোমরা বিভিন্ন রকম ইনফরমেটিভ ভিডিও পেয়ে থাকবে এখান থেকে। এবং দেখবে ভিডিও সংখ্যা খুব লিমিটেড থাকবে এবং খুবই ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোই থাকবে। আর চেষ্টা করবে সকলে আমার গ্রুপে অ্যাড হয়ে থাকার, কারণ সেই গ্রুপ থেকে সমস্ত নোট তোমরা পেয়ে যাবে। আর এই পিডিএফটা যদি নিতে চাও তাহলে আমার যে নিচে ভিডিওর ডিসক্রিপশন বক্সে যে গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেই গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওয়ে আবার তোমাদের একটা খুব ভালো কিছু নিয়ে আসতে চলেছি, সঙ্গে থেকো।